ভাইয়েরা পুরা আমরা আজকে বুটস্ট্র্যাপের যেই কম্পোনেন্টস ওই কম্পোনেন্টসের ভিতরে একটা কম্পোনেন্টস হচ্ছে ক্যারাসেল বা স্লাইডার, সেই কম্পোনেন্টসটা নিয়ে আজকে কাজ করব। লেটেস্ট যেই বুটস্ট্র্যাপের যে আপডেট, ওই আপডেটে আপনারা জানেন যে আগের থেকে বেশ কিছু বিষয় একটু পরিবর্তন হয়ে আসছে। সো আমরা আজকে হচ্ছে ওই ক্যারাসেলটা আমরা দেখব। সো এটা আমার টেমপ্লেটটা, আমরা যদি খেয়াল করি আমার টেমপ্লেট বুটস্ট্র্যাপ স্টাইল মিডিয়া টেমপ্লেটটা এখানে দেখা যাচ্ছে, আর আমরা ক্যারাসেলে চলে যাচ্ছি। সো এই যে ক্যারাসেল, ক্যারাসেলে ক্লিক করাই ছিল। সো ক্যারাসেলটা কি? স্লাইড শো কম্পোনেন্ট, সাইকেলিং থ্রু এলিমেন্টস। আপনার যে কন্টেন্টগুলো আছে এগুলোর উপরে হচ্ছে সাইকেলিং করতে থাকবে। মনে করেন 3টা আইটেম দিচ্ছেন, 3টা দেখা শেষ, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ও আবার এক থেকে শুরু করবে। ইমেজ অথবা হচ্ছে যে কোনো টাইপের কন্টেন্ট আমরা চাইলে এই ক্যারাসেল দিয়ে স্লাইড করায় শো করাতে পারি। তো এই স্লাইডারে যদি আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছে ইমেজ দিয়ে স্লাইড শো করাবেন, ইমেজ দিয়ে ক্যারাসেলটা তৈরি করবেন, প্রথম বিষয় যেটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হলো অবশ্যই প্রত্যেকটা ইমেজের হাইট উইথ আপনাকে সেম রাখতে হবে। যদি ইমেজের এক একটার হাইট উইথ সেম আসে তাহলে স্টাইলটা দেখতে খুবই বাজে লাগবে, এটা করা যাবে না। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে বেসিক এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলে এখানে দেখবেন যে বেশ কিছু ক্লাস, বেশ কিছু হচ্ছে বিষয় এখানে দেওয়া আছে, পার্ট বাই পার্ট উপরে যেগুলো আছে এগুলো আমরা দেখে দেখে কাজগুলো করব। তো বেসিক এক্সাম্পলটার পার্টে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিছনে একটা ইমেজ আর কি, একটা ইমেজ যেটা স্লাইড করবে। এখানে একটা, দুইটা, 3টা ইমেজ দেওয়া, এবং এখানে একটা নেক্সট আর হচ্ছে প্রিভিয়াস বাটন দেওয়া। তো যদি আমরা চাই যে এই নেক্সট বা প্রিভিয়াস যে বাটনটা, এইটা ব্যবহার করে আমরা আইটেমগুলোকে স্লাইড করাবো, আর অন্য কোনো কন্টেন্ট থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বেসিক যে এক্সাম্পলের যে স্লাইডার বা ক্যারাসেল, এটা আমরা ব্যবহার করতে পারি। তো এইটাকে ব্যবহার করার জন্য আপনারা কপি করে এটা ব্যবহার করবেন। কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে আপনি এডিটরে হচ্ছে বসাবেন, এবং পার্ট বাই পার্ট সেখানে আপনি হচ্ছে আপনার এই কন্টেন্টগুলোকে মডিফাই করবেন। এখানে অনেক কিছু আছে, কিন্তু এই অনেক ক্লাস আছে, এই ক্লাসগুলোকে পার্ট বাই পার্ট আমাদের বুঝতে হবে। আপনি যত ডিপলি এগুলোকে কাস্টমাইজ করতে মানে আপনি যত ডিপলি এগুলোকে ক্লাসগুলোর ব্যবহারগুলো আপনি যত ডিপলি বুঝবেন, তত ডিপলি কিন্তু আপনি এদেরকে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি এটা কপি করতেছি, এটা কপি করে নিয়ে যাবেন, এটা দেখে দেখে হচ্ছে তৈরি করতে যায়েন না, তাহলে দেখা যাবে যে হচ্ছে ক্লাসগুলো ভুল করার কারণে অনেক জায়গায় অনেক সমস্যা হয়ে যাবে আপনার। সো ক্লিক করলাম, ক্লিক করে এটা আমার ওয়েবসাইটে এসে বসাবো। সো সাধারণত আমরা কী করি, আমরা একটা সেকশনে বসাই, ধরেন হচ্ছে আমাদের একটা হিরো সেকশন বা হচ্ছে একটা ব্যানার বা একটা হচ্ছে স্লাইডার সেকশন আছে। সো একটা সেকশন তৈরি করলাম স্লাইডার নামে, তো ওই স্লাইডার সেকশনের ভেতরে আমরা বসাবো। ওকে, তো আমরা কিন্তু আগে ডিফাইন করে নিই যে আমি যে লেআউটটা তৈরি করতেছি এটা কন্টেইনারে হবে নাকি কন্টেইনার ফ্লুইডে হবে। সো আমরা ধরে নিচ্ছি এখানে কন্টেইনারে হবে, এটা কন্টেইনারে হবে লেআউটটা। আর কন্টেইনারের ভেতরে হচ্ছে আমরা রো এবং হচ্ছে আমরা কলাম নেই, কল এলজি এইখানে আমরা একটা 12 কলাম নিচ্ছি, 12 কলামে স্লাইডারটা দেখাবো। এতটুকু পার্ট হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় একটা কোড কমেন্টিং করে ফেলবেন, একটা ক্যারাসেলের একটা কোড কমেন্টিং করে ফেলবেন, কারণ এইখানে আমরা হচ্ছে ক্যারাসেলটা এবার বসাতে যাচ্ছি। CAROUSEL, ক্যারাসেল। আমার এই ক্যারাসেল বানানটা মনে থাকে না, কেন জানি ভুলে যাই বারবার। সো এখানে ক্যারাসেল স্টার্ট, আর এইখানে হবে হচ্ছে ক্যারাসেল এন্ড। এই জায়গাটায় আসলাম, এবার ক্যারাসেলটা বসাবো। তো ক্যারাসেলটা কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই সবার প্রথমে একটু ওদের অ্যালাইনমেন্ট আগে ঠিক করে নেবেন। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দেখেন আমি এই শুরু এই শেষ এটাকে ধরে নিলাম, এবং এইবার এটাকে সিলেক্ট করে মিনিমাইজ করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে অনেক সময় ঠিকঠাক মতন হয়ে যায়। যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে না হয় আরেকবার ট্রাই করবেন। একটু মাঝে মাঝে হচ্ছে কাহিনী করে এডিটরের কাহিনী, এটা অন্য কিছুই না, একটু মাঝে মাঝে দুষ্টামি করে। এই যে দেখেন, তখন হয় নাই, এখন ঠিকই হয়ে গেছে। সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব দিয়ে ইনডেন্টেশনটা ঠিক করলাম। ইনডেন্টেশন ঠিক করাটা কেন জরুরি? শুরু আর শেষ এইটা আপনাকে হচ্ছে মিলায় দেয় এই ইনডেন্টেশনটা। মনে করেন আমি এখানে দেখেন আমার ইনডেন্টেশন সব ঠিক আছে, আমি যদি এটাকে কলাপস করি, দুইটা একসাথে হচ্ছে লেগে গেছে। এইভাবে করে যদি হচ্ছে কোড মেনটেন করা হয়, যদি এইগুলোর হচ্ছে সিরিয়ালগুলো ঠিক থাকে, সিরিয়াল বা হচ্ছে এগুলোর যে অ্যালাইনমেন্ট যেটা, সেটা যদি ঠিক থাকে, তখন না আপনি হচ্ছে কোড দেখেও মজা পাবেন, এবং হচ্ছে কোডে তেমন কোনো ইররও আসবে না। আপনাদের কোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই একটা ইরর আসে, সেটা কি? সেটা হচ্ছে আপনারা কোনো একটা ডিভ বসানোর পরে সেই ডিভের এন্ডিং আপনারা ভুলে কেটে দেন, অথবা হচ্ছে অতিরিক্ত একটা হচ্ছে এন্ডিং আপনারা বা একটা স্টার্টিং আপনারা বসায় রাখেন, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার ওই জিনিসটা আপনি ফিক্স না করতেছেন আপনার ওয়েবসাইটের লেআউট ফিক্স হবে না।
ক্যারাসোলের ক্ষেত্রে এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখছি আমি স্টুডেন্টদের। যেমন মনে করেন এইখানে দেখেন, এখানে হচ্ছে ক্যারাসোলটা শুরু হয়ে এখানে শেষ হয়েছে, তো এই জায়গায় দেখেন আরও ভিতরে কিন্তু ডিভ আছে, যেমন ক্যারাসোলিনার একটা পার্ট। আপনি যদি আবার পরের এক্সাম্পলগুলো করতে চান, যে এখানে এই যে এই বিষয়গুলো আছে, এইখানে কিন্তু কী হয়, এখানে কিন্তু হচ্ছে আরও বেশি মানে আরও বেশি হচ্ছে ডিভ থাকে। তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় যেটা করে, ধরেন এইটা শুরু এটা শেষ, সে হচ্ছে একটা এন্ডিং হচ্ছে এখান থেকে কেটে ফেলছে। তো যদি একটা আইটেমের, অথবা হচ্ছে এই যে আইটেমের শুরু আইটেমের শেষ, আইটেমের একটা এন্ডিং কেটে ফেলছে, যদি এরকম করে আপনি এন্ডিং কেটে ফেলেন, দেখবেন আপনার স্লাইডের উল্টাপাল্টা হয়ে গেছে, উল্টাপাল্টা স্লাইড করা শুরু করবে, তখন তারা ঠিক মতন আপনাকে কাজ দেখাবে না। তো এটা তো তার দোষ না, দোষ তো আপনার, আপনি ভুল করছেন কেন। তো এখানে দেখি ক্যারাসোলের পার্টে কী কী আছে। সবার প্রথমে ক্যারাসোলে এসে এখানে একটা আইডি পাচ্ছি আমরা। এই আইডিটাতে যদি আপনি ক্লিক করেন, খেয়াল করে দেখবেন ডবল ক্লিক করলে এই আইডিটা দুইটা বাটনের ভেতরে হচ্ছে কল করা। এই দুইটা বাটন কোন বাটন? এই দুইটা বাটন হচ্ছে এই যে নেক্সট আর প্রিভিয়াসের বাটন। আপনি যে ক্যারাসেলটা বা যে স্লাইডারটা আপনি তৈরি করতেছেন, তার মেইন যে আইডিটা সেটা অবশ্যই এই নেক্সট আর প্রিভিয়াসে কল করা থাকতে হবে। কল না করলে কিন্তু ও কাজ করবে না। সো আমি আবার দেখাচ্ছি, এই যে হচ্ছে মেইন আইডিটা, এই মেইন আইডিটা দেখবেন আপনার হচ্ছে নেক্সট আর প্রিভিয়াস দুইটা বাটন, এই দুইটা বাটনের ভেতরে আইডি আকারে এটা কল করা থাকে। এটা মনে হয় একটু সরে গেছে, এই যে দেখেন এখানে হচ্ছে কল করা, এই যে ডাটাবেস টার্গেটে কল করা, টার্গেটে কল করা। যদি এটা কল না করেন তাহলে আপনার স্লাইড শো ঠিক মতন কাজ করবে না, আপনার স্লাইডই হবে না, নেক্সট প্রিভিয়াসে ওরা কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, আইডির ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল, আবারও মনে করায় দিই, যখন আপনি কোনো একটা আইডি ব্যবহার করবেন, একটা কম্পোনেন্টস কপি পেস্ট করে নিয়ে আসছেন, অবশ্যই অবশ্যই আইডিটা আপনি কী করে ফেলবেন, চেঞ্জ করে ফেলবেন। তো এখানে যে আইডিটা আছে, এই আইডিটা এই দুইটা বাটনে কল হচ্ছে, প্রথম কাজ হবে এই আইডিটা আমার চেঞ্জ করা। ডবল ক্লিক করেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এইচ মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সো এটার নাম হচ্ছে ক্যারাসেল এক্সাম্পল, আমি C_EX_1 নাম দিলাম, মানে ক্যারাসেল এক্সাম্পল 1 এরকম একটা হচ্ছে আইডি দিলাম। রিপ্লেস অলে ক্লিক করলে যত জায়গায় এই আইডিটা ব্যবহার হয়েছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সো এই হচ্ছে আমার ক্যারাসেলের শুরু, আর এই হচ্ছে আমার ক্যারাসেলের শেষ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারাসেল এবং স্লাইড নামে আরও দুইটা ক্লাস দেওয়া আছে। এগুলো সব বুটস্ট্র্যাপের ক্লাস, যেই ক্লাসগুলো থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশন এবং বিভিন্ন রকমের যে ইফেক্টগুলো সেগুলো আমরা দেখতে পারবো। আমার এখানে কিন্তু ক্যারাসেলটা এখনও সম্পূর্ণভাবে ঠিক মতন বসানো হয় নাই, সো ওইভাবে আমরা আউটপুট দেখতে পারবো না। জাস্ট আপনাদেরকে তারপর ইন্সপেক্ট করে একটু দেখাই। এখানে আমাদের এই হচ্ছে মেইন ক্যারাসেলটা, এই যে ক্যারাসেল স্লাইড নামে হচ্ছে দুইটা, এখানে এই যে এখানে দুইটা আপনার, আমি একটু দাঁড়ান এটা স্ক্রিনটা বড় করে নিই, এটা 1400 রাখি। সো এই যে ক্যারাসেল স্লাইড নামে, ক্যারাসেল আর স্লাইড নামে দুইটা ক্লাস, এই যে দেখেন ক্যারাসেল থেকে একটা পজিশন করা, আর স্লাইডটা কন্টেন্টটাকে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে স্লাইড করতে বা আরও অন্যান্য বেশ কিছু সাপোর্ট দিতে সাহায্য করতেছে। ওকে, এইটা গেল হচ্ছে ক্যারাসেল স্লাইড। এরপরে একটা ডিভ দেখেন, একটা ডিভের শুরু আর একটা শেষ, যেটা হচ্ছে ক্যারাসেল ইনার। এই পর্যায়ে এসে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনার নামে একটা কোড কমেন্টিং করে ফেলবেন। ইনার স্টার্ট আর হচ্ছে ইনার এন্ড করে ফেলবেন। কেন? না হলে ওই যে যেটা বললাম, ডিভের শুরু শেষ মিলাইতে পারবেন না, প্যাচ লেগে যাবে। সো ইনারের শুরু ইনারের শেষ, এইখানে এসে স্টার্ট এন্ড করে ফেলবেন। এই ইনারের কাজটা কি? এই যে আমরা যে ক্যারাসেলগুলো বসাচ্ছি, এই ক্যারাসেলের ভেতরে আমাদের যে আইটেমগুলো থাকবে, যেমন এখানে আমার হচ্ছে 3টা আইটেম স্লাইড করবে, এইখানে হচ্ছে আমার 3টা আইটেম, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা আইটেম। তো এই 3টা আইটেমের জন্য আমাকে কি করতে হবে, আমাকে 3টা ক্যারাসেল আইটেম তৈরি করতে হবে। এই যে দেখেন ক্যারাসেল আইটেম 1 2 3। আর এই ক্যারাসেল আইটেমগুলো আপনি তৈরি করবেন কোথায়? এই ক্যারাসেল আইটেমগুলো অবশ্যই আপনাকে বসাতে হবে ক্যারাসেল ইনারের ভেতরে। তো আপনি যদি ক্যারাসেল ইনারের শেষ এই অংশটা যদি কেটে দেন ভুলে, আপনার স্লাইডগুলো দেখবেন উল্টাপাল্টা স্লাইড করা শুরু করে দিচ্ছে, একটা উপরে একটা নিচে থেকে স্লাইড হবে, উল্টাপাল্টা হয়ে যাবে, সেগুলো করা যাবে না। তো এই হচ্ছে ক্যারাসেল ইনার, যার ভেতরে থাকবে আমাদের যে আইটেমগুলোকে আমরা স্লাইড করতে চাই সেগুলো। আর এই আইটেমগুলোকে এক একটাকে দেখেন ক্যারাসেল আইটেম দিয়ে একটা ক্লাস, এটাও বুটস্ট্র্যাপের একটা ক্লাস, ক্যারাসেল ইনার এগুলো বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এই ক্লাসগুলো দিয়ে কী করা হচ্ছে, ওদের স্টাইলটা মেনটেন করা হচ্ছে। আচ্ছা, এখানে এই আইটেমগুলোর ভেতরে একটা বিষয় দেখেন, সেটা হলো অ্যাক্টিভ ক্লাস। সবগুলো আইটেমকে অ্যাক্টিভ করা হয়নি। এখানে আইটেম হচ্ছে 3টা আছে। আপনার যদি এমন হয় যে ভাই আমার আইটেম 4টা লাগবে, আরও বেশি লাগবে, নো প্রবলেম, আপনি এই লাস্টের আইটেমটাকে কপি পেস্ট করে আরও হচ্ছে আপনি আইটেম বাড়াতে পারেন। আপনার 5টা লাগলে আপনি এখানে কপি পেস্ট করে আরও একটা আইটেম বাড়ান। কিন্তু মনে রাখবেন, এই আইটেম অনেকগুলো থাকলেও ক্যারাসেল আইটেমের ভেতরে একটাতেই শুধুমাত্র এই অ্যাক্টিভ ক্লাসটা থাকবে। এই অ্যাক্টিভ ক্লাসের কাজ কি? আমাদের একটা ওয়েবসাইটে যখন আমরা যাই, ধরেন এই ওয়েবসাইটে আমি প্রথম ভিজিট করতে আসি, পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখছেন এখানে ফার্স্ট স্লাইড এটা প্রথমে আসছে, এরপরে সেকেন্ড, এরপরে থার্ড অন্যান্য স্লাইড দেখায়। তো আপনি একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন,
আপনার অনেকগুলো স্লাইডারে মানে আপনার স্লাইডারে অনেকগুলো আইটেম থাকতে পারে, কিন্তু আপনি চাবেন যে একটা স্লাইড যেটা আপনার ইউজাররা এসে প্রথমেই দেখুক, এটা চাই আমরা। সো আমার অনেকগুলো আইটেম থাকতে পারে, কিন্তু যেই স্লাইডারের আইটেমটা আমি আমার ইউজারকে অবশ্যই প্রথমে দেখাতে চাই সেটাকে আমি হচ্ছে অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিব। আপনি যেইটাতেই অ্যাক্টিভ ক্লাস দিবেন, অ্যাক্টিভ ক্লাস মাল্টিপল আইটেমে দেওয়া যাবে না। আপনার এখানে হচ্ছে 4টা আইটেম, আপনি 4টা যে কোনো একটাতে অ্যাক্টিভ ক্লাস বসাবেন। যেমন ধরেন আমি এই অ্যাক্টিভ ক্লাসটা এখান থেকে কেটে নিয়ে আমি হচ্ছে 3 নাম্বার আইটেমে অ্যাক্টিভ ক্লাস বসাইছি। আমার ইউজার আমার এই ওয়েবসাইটে এসে প্রথমে সে 3 নাম্বার স্লাইড দেখবে, তারপরে 4 নাম্বার দেখবে, তারপরে হচ্ছে সে বাকিগুলো। যাই হোক, এটা হচ্ছে প্রথম আইটেমটাকেই আমি অ্যাক্টিভ করে রাখতেছি। বাই ডিফল্ট প্রথম আইটেমটাই অ্যাক্টিভ থাকে। তো এইবার এই আইটেমের ভেতরে কী কী বসানো, এইখানে এই আইটেমের ভেতরে আবার একটা কাজ আছে। এখানে একটা কোড কমিটিং করবেন, আইটেম স্টার্ট। না হলে আপনারা আইটেমের শুরু শেষে হচ্ছে প্যাচ লাগায় ফেলেন। সো এই যে আইটেম স্টার্ট একটা, ভালো হয় কাজের শুরুর দিকে বাকি আইটেমগুলো কেটে দিবেন, একটা আইটেম রাখবেন। একটা আইটেম আগে হচ্ছে নিজের মতন করে সাজাবেন, ওই আইটেমটাকে কপি পেস্ট করে আরও অন্যান্য আইটেম তৈরি করবেন, এবং তারপরে সেইখানে হচ্ছে সেই কন্টেন্টগুলো মানে নতুন নতুন কন্টেন্ট যেগুলো লাগবে সেগুলো বসাবেন। বাস তারপরে হচ্ছে যে ওয়েবসাইটে আউটপুট দেখবেন। একটা আইটেমকে কাস্টমাইজ করে আপনার মতন করে আপনি আগে স্লাইডার বানিয়ে নেবেন, তারপরে অন্যগুলো আপনি জাস্ট এটাকে কপি পেস্ট করেই আপনি রেডি করে ফেলবেন। এটা ইজিলি মেনটেন করা একটা সিস্টেম, ইজিলি মেনটেন করা একটা প্রসেস এটা। তো এখানে আইটেম স্টার্ট নামে একটা ক্লাস থাকবে, আর একটা থাকবে হচ্ছে আইটেম এন্ড নামে একটা কোড কমিটিং। সো ক্যারাসেল আইটেম প্রথমটা অ্যাক্টিভ করা আছে, আর এখানে একটা ইমেজ বসানো জাস্ট। ওরা এখানে স্লাইডারটাকে ইমেজ দিয়ে দিয়ে করে ফেলছে। আর আপনি যদি চান যে ভাই আমি এখানে ইমেজ না, আমি চাচ্ছি অন্য কিছু বসাবো, বসাতে পারবো কি না? অবশ্যই বসাতে পারবেন। এইখানে আপনি যা মন চায়, আপনার ইমেজ লাগলে ইমেজ, ভাই আমার ইমেজ লাগবে না, আমার অন্য কিছু লাগবে, ওকে, আপনি ইমেজের পরিবর্তে অন্য টেক্সট, অডিও, ভিডিও আপনি যা দিবেন সেটাই হচ্ছে স্লাইডার আইটেম আকারে ও স্লাইড করে দিবে। সো আমি আপাতত এখানে ইমেজ যেটা আছে ওইটাই রাখতেছি। আর আমার একটা এইখানে বসানোর জন্য একটা কাস্টম ইমেজ দরকার। আমি আমি একটু ফোল্ডারে চলে যাচ্ছি, আর তার সাথে দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কি না। আপাতত অ্যাটলিস্ট এখানে বসানোর জন্য একটা ইমেজ দরকার। সাধারণত এই ইমেজগুলো আমরা স্লাইডারে যে ওয়েবসাইটের ইমেজগুলো বসাই, এগুলো হচ্ছে উইথ হয় হচ্ছে 1200, 1400, 1600 পিক্সেলের মতন। হাইট হয় হচ্ছে 400, 600, 800 পিক্সেলের মতন। ওকে, 800 বা 700 পিক্সেলের মতন হাইট হয়। আমি আপাতত একটা র্যান্ডম একটা ইমেজ নিব, সেই ইমেজকে আমি স্লাইডার হিসেবে এখানে ব্যবহার করব। তো আমার কাছে ইমেজ আছে কই, ধরেন একটু খুঁজে দেখি ডাউনলোড ফাইলে। এইখানে কিছু ইমেজ বা ওয়ালপেপার টাইপের কিছু বিষয় থাকার কথা। ব্লগ, আচ্ছা ব্লগের এই আইটেমটাই নেই, এটার সাইজ আবার অনেক বড়, 1900 বাই 1080। সো এটাই কপি করে নিয়ে যে আমাদের ওয়েবসাইটে এই ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে আপাতত ওকে রাখতেছি। ব্লগ ডট জেপিজি আছে থাকলো, চাইলে এখান থেকে আমরা একটু কুইক রিসাইজ করে ফেলতে পারি। ওপেন উইথ পেন টুল দিয়ে আমি একটু রিসার্চ করি। হ্যাঁ, মানে আমার তো এখন অত পারফেকশন এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাট অত বেশি না। সো এখানে পিক্সেল থেকে আমি ওকে একটু চেইনটা থাকুক, আর এখানে হচ্ছে আমি একটা সাইজ লিখতেছি কাইন্ড অফ, আমি চাচ্ছি ওকে 1600 করতে। সো আমাকে 1600 বাই 900 সাজেশন দিয়েছে, আমি ওকেতে প্রেস করবো। এটা চেঞ্জ হয়েছে অলরেডি 1600 বাই 900, কিন্তু ইমেজটা অনেক হচ্ছে আলোকিত, এটাতে কন্টেন্ট বা টেক্সট বসায় ভালো করে দেখা যাবে না, একটু কষ্ট হয়ে যাবে। আমি এই ইমেজটার উপর দিক থেকে কিছুটা অংশ কেটে দিচ্ছি, উপর দিক থেকে কিছুটা অংশ কেটে এটাকে একটু ছোট করে দিচ্ছি। এত বড় লাগবে না দেখি হচ্ছে ছোটটা করা আর কি। সো এখন কন্ট্রোল এস প্রেস করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। দেখি এটা সাইজ এখন বর্তমানে কত আসলো মানে আমার এখানে 1600 হচ্ছে উইথ 1600 বাই হচ্ছে 687। ওকে, এনাফ, এটা দিলেই হচ্ছে হয়ে যাবে আপাতত। সো এই জায়গায় ইমেজেসের এই সোর্সের এই পার্টে এসে আমার প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ব্লগ নামে যে ইমেজটা রাখছি, এটার নামটা রিলিভেন্ট হয় নাই, আপনার একটা রিলিভেন্ট নাম রাখার চেষ্টা করবেন। ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দিই, এই হচ্ছে আমার ইমেজটা চলে আসে, এই হচ্ছে নেক্সট, আর এই হচ্ছে প্রিভিয়াস বাটনটা। সো একটা আইটেম রেডি করছি, তো যদি আরও আইটেম লাগে আমরা এটাকে কপি পেস্ট করে হচ্ছে পরে বসাবো। আইটেম আপাতত একটা থাকুক, আমি পরে হচ্ছে আইটেমগুলো আরও বাড়াচ্ছি। অল্টার অ্যাট্রিবিউট ফাঁকা রাখা যাবে না, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। চলে আসেন আমরা একটু পরবর্তী পার্টে চলে যাব, এই বাটনগুলোতে। এই বাটনগুলো কি, এগুলোর কাজ কি সেটা একটু বুঝবো। এই নেক্সট প্রিভিয়াস যে বাটনগুলো দেখতেছি, নেক্সট প্রিভিয়াস সেটাই হচ্ছে এইটা। নেক্সট প্রিভিয়াস যে দেখলাম
এইটাই হচ্ছে ওই বাটন থেকে ওই নেক্সট প্রিভিয়াস আসতেছে। এইখানে একটা কোড কমেন্টিং করে ফেলতে পারি আমরা এটার নাম কি দিতে পারি? আমরা এটার নাম হচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে ক্যারাসেল কন্ট্রোল। তো সো আমরা এর নাম দিতে পারি হচ্ছে কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল স্টার্ট, বাটন একটা দুইটা, এই দুইটা বাটনের শেষে এসে কন্ট্রোল এন্ড। তো আমাদের এই বাটনটা অবশ্যই খেয়াল রাখবেন, বাটনের এই পার্টটা, এইটা অবশ্যই হচ্ছে কন্ট্রোলের স্টার্ট, কন্ট্রোলের শেষ। সো এখানে বাটন হচ্ছে দুইটা, এই দুইটা বাটন থেকে একটা হচ্ছে প্রিভিয়াস, একটা হচ্ছে নেক্সট, এই দুইটা কাজ হচ্ছে ডিফারেন্ট দুইটা কাজ হচ্ছে। সো এখানে একটা ক্লাস দেওয়া ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস, এই ক্লাসটা দিয়ে এই প্রিভিয়াস বাটনটার স্টাইল, বাটনটার পজিশন ইত্যাদি বিষয়গুলো মেনটেন করা হয়েছে। নেক্সট দিয়েও সেম ওই রকমই। আমরা যদি একটা বাটন ধরি, আমি এখান থেকে একটা বাটন ধরতেছি, দেখেন এই যে হচ্ছে মেইন ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস ক্লাসটা, খেয়াল করে দেখবেন এখানে পজিশন করে ওকে ধরা হয়েছে। এই যে ক্যারাসেল কন্ট্রোল 0, এটা হচ্ছে ওকে একটা পজিশন করা হয়েছে। এই যে ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস ধরে এইখানে দেখবেন ওকে পজিশন করে এই জায়গাটায় বসানো হয়েছে, পজিশন করে। তা এখন আপনার যদি মনে হয় যে আমি এই বাটনটাকে এখানে বসাবো না, আমি চাচ্ছি অন্য কোনোভাবে আমার মতন করে বাটনটাকে বসাতে, আপনি অবশ্যই বসাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এটাকে কন্ট্রোল করার জন্য কাস্টম CSS করতে হবে, বাস। আচ্ছা, আর কি আছে এখানে? টাইপ বাটন বলা, মানে এই বাটনটা নর্মাল বাটন হিসেবে কাজ করবে, সো এর জন্য টাইপ বাটন বলা। আর এই যে দেখেন ডাটাবেস টার্গেটের ভেতরে ওই মেইন আইডিটা কল করা, ওই আইডিটা এখানে কল করা হয়েছে। আইডি একটা ওয়েবসাইটে, একটা প্রজেক্টে একটা আইডি ডিক্লেয়ার হবে একবার, কিন্তু কলিং হতে পারে বারবার, মাল্টিপল টাইম কলিং হতে পারে, এটা কোনো লিমিটেশন নাই। সো এখানে এই বাটনটার সাথে এই আইডিটাকে কানেক্ট করা হয়েছে, দেখেন ডাটাবেস টার্গেট এই অ্যাট্রিবিউটটা দিয়ে বাটনটা এখানে আইডির সাথে কানেক্টেড হয়েছে। যদি এই আইডিটা না দেই, সিম্পল দেখেন আমি এখান থেকে হচ্ছে আইডিটা সরাই ফেলছি, এখানে ডাটাবেস টার্গেটে এই আইডিটা নাই। ওয়েবসাইটে এসে আমি পেজটা রিলোড দিলাম, আমি যদি এখন এখানে ক্লিক করি, আপনি যতই ক্লিক করেন না কেন ও জীবনেও হচ্ছে আর নেক্সট আইটেমে নিতে পারবেন আপনাকে। সো আমি একটু আগের অবস্থায় আসলাম, আইডিটা নিয়ে আসলাম, রিলোড, এখানে ক্লিক করতেছি, পেজটা রিলোড দিছি, ক্লিক করেন, কী হলো? এখনও তো কাজ হচ্ছে না, একটু দাঁড়ান দিই, এখানে সেভ করছি, হ্যাঁ সেভ করা হয়েছে। আচ্ছা আমি এটাকে একটু অফ করে চেক করি। ও, এখন তো এমনিতেও হবে না, কারণ আমার তো আইটেম একটা মাত্র। আচ্ছা আমি একটু এটা দেখানোর জন্য আইটেম মাল্টিপল বসাই, আমি 3টা আইটেম বসাই। এইখানে আপাতত হচ্ছে 2টা ক্লাস ফেলে দিলাম, সেভ, সরি অ্যাক্টিভ ক্লাস দুইবার ছিল, ফেলে দিলাম। নেক্সট প্রিভিয়াস কাজ করতেছে, কিন্তু এবার জাস্ট হচ্ছে এইখান থেকে এই আইডিটা ফেলে দিব। ভুলেও কেউ অ্যাক্টিভ ক্লাস এইখানে বারবার বসায়েন না। রিলোড, ক্লিক করেন, দেখেন এটা ক্লিক করেন, এটা কাজ করতেছে, কারণ এটাতে কোনো সমস্যা হয় নাই। এটা কাজ করবে না, কারণ এখান থেকে আইডি সরাই ফেলছি আমরা যদি একটু ইনস্পেক্ট করি, ওকে ইনস্পেক্ট করলে দেখতে পারবেন এই যে এইখানে এসে ডাটাবেস টার্গেটে কিছু কল করা নাই, সোফার এইটা কাজ করবে না। সো যখনই আপনি আবার আইডিটা বসায় দিবেন, পেজটা রিলোড দিয়ে যখনই ক্লিক করবেন তখনই কাজ করা শুরু করবে। আইডিটার কারণে এখানে কাজ করবে, বা আইডিটা না দিলে কাজ করবে না। তো এই তো গেল আইডির পার্ট। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে, সেটা হচ্ছে ডাটাবেস স্লাইড প্রিভিয়াস। দেখেন প্রিভিয়াস যে বাটনটা, সেই বাটনে ডাটাবেস স্লাইড প্রিভিয়াস এই কমান্ডের থ্রুতে এই অ্যাট্রিবিউটটা আসলে জাভাস্ক্রিপ্টে ব্যবহার হয়েছে। জাভাস্ক্রিপ্টে এটা একটা সিলেক্টর হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাট্রিবিউট সিলেক্টর হিসেবে এটা ব্যবহার হয়ে এই জায়গাটা কি হচ্ছে, একটা জাভাস্ক্রিপ্টের সাথে একটা বিহেভিয়ারাল একটা কাজকর্ম করা হয়েছে। এখানে যখনই হচ্ছে এই বাটনটাতে ক্লিক করা হবে, ও কি করবে, ও প্রিভিয়াস আইটেমে নিয়ে যাবে। এইটা যে ও নিবে, প্রিভিয়াস আইটেমটা যে ও আনবে, এটা ও মেনটেন করবে কীভাবে, এই বিষয়টা ও মেনটেন করতেছে হচ্ছে আপনার এই কমান্ডের থ্রুতে। এই এতটুকু পার্টের এগেনস্টে একটা জাভাস্ক্রিপ্টের কমান্ড আছে, এইটা একটা সিলেক্টর হিসেবে কাজ করতেছে, অ্যাট্রিবিউট সিলেক্টর হিসেবে। আর এইখানে দেখেন, এইখানে খেয়াল করে দেখবেন এই বাটনটাতে হচ্ছে দেওয়া আছে আপনার হচ্ছে ডাটাবেস স্লাইড নেক্সট, মানে এই বাটনটাতে ক্লিক করলে নেক্সটে যাবে, এটাতে গেলে হচ্ছে প্রিভিয়াসে যাবে এই কমান্ডের মাধ্যমে। যদি এই কমান্ড না থাকে ও কাজ করবে না। আমি একটা বিষয় দেখাই, দেখেন এখান থেকে প্রিভিউটা, মানে এই প্রিভিয়াস, এটা হচ্ছে প্রিভিয়াস, আর এটা হচ্ছে নেক্সট। আমি প্রিভিয়াসটা এনে নেক্সটে বসাইছি, এই কমান্ডটুকু খালি এনে নেক্সটে বসাইছি, সেভ করেন। দেখেন এটা নেক্সটে যাওয়ার কথা, বাট আর নেক্সটে যাবে না। এটাতে ক্লিক করলে এখন হচ্ছে প্রিভিয়াসে যাবে সে, প্রিভিয়াস, ওকে। এটাতে ক্লিক করলেও প্রিভিয়াসে যাচ্ছে, এটাতে ক্লিক করলেও প্রিভিয়াসে যাচ্ছে। কেন এমনটা হইলো? জাস্ট এই কমান্ডের কারণে।
সো এগুলো ভুল করা যাবে না। প্রিভিয়াসের পার্টে প্রিভিয়াস এবং নেক্সটের পার্টে নেক্সটটা ঠিক মতন বসাবে। আচ্ছা, তারপরে যদি খেয়াল করেন এইখানে এই লাস্টে আরেকটা হচ্ছে আপনার ভিজুয়ালি হিডেন নামে নেক্সট এবং প্রিভিয়াস নামে দুইটা কথা বলা আছে। এগুলো ভিজুয়ালি হিডেন, এই ক্লাসগুলো এগুলো আপনাকে কি করবে না, এই কন্টেন্টটাকে হচ্ছে দেখতে দিবে না, ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন না। আমি একটু এখানে ধরে দেখাই, এই যে দেখেন ভিজুয়ালি হিডেন কন্টেন্ট, এই যেটা। সো এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটু ব্রাউজারকে বোঝানো যে এইখানে ক্লিক করলে কী হবে, প্রিভিয়াসে যাবে, আর এটাতে ক্লিক করলে হচ্ছে নেক্সটে যাবে, কিন্তু এটা ওয়েবসাইটে কী করা যাবে না, এটা হচ্ছে ওয়েবসাইটে আসবে না, ওয়েবসাইটে ইউজার দেখতে পারবে না। আসেন এইটার থেকেও হচ্ছে মেইন যেটা, সেটা হলো এটার উপরের পার্টটা। এটার উপরে খেয়াল করে দেখেন আরেকটা পার্ট দেওয়া, সেটা হচ্ছে ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন। আবার এই যে এখানে নিচে আসা হচ্ছে আরেকটা, যেটা হলো ক্যারাসেল কন্ট্রোল নেক্সট আইকন। এই যে নেক্সট আইকন বা প্রিভিয়াস আইকনের এই স্প্যানের ভেতরে এই ক্লাসটা থেকে আইকন আসতেছে, এই যে দেখেন আইকনটা, এই যে আইকনটা। কেউ যদি চায় যে ভাই আমি এই আইকন পরিবর্তন করে অন্য কোনো আইকন দিব, আপনি অনায়াসে হচ্ছে এই ক্লাসটা ফেলে দিতে পারেন। ফেলে দিয়ে আপনার মতন একটা কাস্টম ক্লাস দিয়ে আপনি কী করে দিবেন, আপনার যে আইকনটা দরকার সেই আইকনটা হচ্ছে আপনি কানেক্ট করে দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে এই আইকনটাকে হচ্ছে এখানে কানেক্ট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল আকারে এখানে কানেক্ট করা হয়েছে। সো আপনি যদি চান এরকম করে আইকন কানেক্ট করতে, জাস্ট ডু ইট, বাট কাস্টম ক্লাস দিয়ে। ওদের ক্লাসের উপরে কোনো কাজ করবেন না। খেয়াল রাখবেন, বুটস্ট্র্যাপের কোনো ক্লাস দিয়ে কাস্টম কোনো কিছু আপনি করতে যাবেন না। যদি ওদের ক্লাসে যা আছে সেটা আপনার দরকার না হয়, আপনি ফেলে দেন। যদি মনে হয় যে এখানে কাস্টম কিছু করবেন, আপনি অতিরিক্ত একটা কাস্টম ক্লাস আপনি অ্যাড করে আপনার মতন করে কাস্টম কোড করেন আপনি। ওকে, তো আমরা এখানে মোটামুটি আমাদের স্প্যান বা এই বাটনের এই বিষয়গুলো বুঝে ফেললাম। আপাতত হচ্ছে আইটেম এখানে আমরা 3টা রাখলাম। যদি এমন হয় যে ভাই আমি আরও আইটেম বাড়াবো, আমি একটা ভুল করে ফেলছি একটা বিষয়, সেটা হলো এখানে আইটেম স্টার্ট আইটেম এন্ডের পার্টে এসে এই জায়গায় এসে হচ্ছে আইটেমগুলো বসবে। এই কোড কমেন্টিং এগুলো নিয়ে একটু ঠিক মতন বসাইতে হবে। দাঁড়ান, এটা একটা স্টার্ট, এটা একটা স্টার্ট, আর হচ্ছে এই জায়গাটা একটা এন্ড, আর এইটার নিচে একটা এন্ড, মানে স্টার্ট এন্ড, আর এই হচ্ছে ইনার শুরু ইনার শেষ। তো ধরেই আমার এখানে 4টা আইটেম হবে স্লাইডারে। সো আমি আরেকবার কপি পেস্ট করে দিলাম। খেয়াল রাখবেন, অ্যাক্টিভ ক্লাস হবে শুধুমাত্র আপনি যেটাকে প্রথম অবস্থায় ইউজারকে দেখাতে চাচ্ছেন সেটাই। রিলোড। এখন আমার 4টা আইটেম, 1 2 3 4। প্রথমটা হচ্ছে প্রথমে লোড হয়েছিল। আমি এখানে কাজটাকে মানে ইমেজগুলো হচ্ছে বেশি না নিয়ে আমি একটা ইমেজ নিয়ে বারবার হচ্ছে কল করে স্লাইডারটা শো করাই দিছি। আপনারা তো ইমেজগুলো ডিফারেন্ট রাখবেন আর কি। তো আমাদের এই প্রথম যে স্লাইডারটা ছিল সেইটার পার্টটা না ডান। আসেন আমরা হচ্ছে পরের পার্টে যাই। পরের পার্টে হচ্ছে ইন্ডিকেটর পাবো। ইন্ডিকেটর জিনিসটা কি, এই যে এইখানে যতগুলো আপনার স্লাইডার আইটেম হবে ততগুলো আপনাকে এরকম ইন্ডিকেটর বসাতে হবে। তো এই ইন্ডিকেটরটা আগে ইউএলএলআই দিয়ে করতো ওরা, আর এখন হচ্ছে এটাকে বাটন আকারে নিয়ে আসে, এটাকে সবগুলোকে এগুলো বাটন আকারে নিয়ে আসছে ওরা। তো এখন আমি আমার ওয়েবসাইটে ইন্ডিকেটর বসাবো। দেখেন এখানে এই যে ইন্ডিকেটরের শুরু, ইন্ডিকেটরের শেষ, এতটুকু কপি করেন। কপি করে নিয়ে ইন্ডিকেটরটা বসবে এই যে ইনারের উপরে, এইখানে এসে বসায় দেন। অ্যালাইনমেন্টটা অবশ্যই ঠিক করতে হবে। ঠিক করার পর একটা কোড কমিটিং করতে হবে অবশ্যই, নাহলে হারায় যাবেন। ইন্ডিকেটর স্টার্ট, ইন্ডিকেটরস এন্ড। এবার ওয়েবসাইটে আসলে পেজটা রিলোড দিলে এখানে দেখেন ইন্ডিকেটর দেখাচ্ছে। আমার আইটেম কিন্তু 4টা, কিন্তু এখানে ইন্ডিকেটর আসছে 3টা, কারণ এখনও এটা ঠিক মতন কনফিগার করা হয় নাই। ইভেন ইন্ডিকেটর এখন কাজও করবে না। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, আমাকে নেক্সটে প্রিভিয়াসে নিচ্ছে না। এইখানে যদি আমি ক্লিক করি দেখেন আমাকে নেক্সটে প্রিভিয়াসে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার এই ইন্ডিকেটরটা কাজ করতেছে না। তো এখন এটাকে কাজ করাতে গেলে কী করবেন? যদি বলেন যে ভাই এটাই কপি করে নিয়ে যেয়ে বসান, হ্যাঁ এটা তো করতেই পারেন, কিন্তু আপনাকে তো জানতে হবে আসলে কেন কাজ করতেছে না, সেটা বলে দিচ্ছি। এই ক্যারাসেল ইন্ডিকেটরের ভেতরে দেখবেন বেশ কিছু আইডি আছে। আপনার এই যে ডিভের এইখানে যে হচ্ছে ক্যারাসেলের যে মেইন আইডিটা, এই আইডিটা আপনাকে এই বাটনগুলোর ভেতরে কল করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, এখানে একটা কানেকশনের ব্যাপার স্যাপার আছে। তো আসেন এইখানে আমাদের ক্যারাসেল এই যে আইডিটা, মেইন আইডিটা, এটা ডাটাবেস টার্গেটে এইখানে একবার, এখানে একবার, দুইবার, এখানে 3বার, 3টা, তাই না? এইবার লাস্ট এইটাকে আরেকবার কপি করেন, কপি করে আরেকবার পেস্ট করেন, পেস্ট করে খালি মডিফাই করবেন। কি দেখেন এখানে দেখলে বুঝতে পারতেছেন, এটা ডাটাবেস স্লাইড টু 0 1 2 3, এটা হবে হচ্ছে 3। বলতে পারেন ভাই ওরা 0 থেকে কেন গণনা শুরু করলো? দেখেন এগুলো তো জাভাস্ক্রিপ্ট দিয়ে মেনটেন হচ্ছে। জাভাস্ক্রিপ্ট সাধারণত এই সমস্ত আইটেমগুলোকে অ্যারে আকারে সে হচ্ছে গণনা করে, আর অ্যারেতে গণনা শুরু হয় হচ্ছে 0 থেকে।
মানে ওয়ান যেটা মানে প্রথম যে আইটেমটা, প্রথম যে ভ্যালুটা, সেটাই হচ্ছে জিরো থেকে হচ্ছে গণনা শুরু করে। তার মানে প্রথমটা হবে হচ্ছে জিরো, আর হচ্ছে এরপরে জিরো থেকে শুরু করে 0 1 2 এরকম করে হচ্ছে গণনা হবে, গণনা চলতে থাকবে। সো প্রথম আইটেমটা খেয়াল করে দেখেন, এখানে আবার কী করা আছে, এখানে ক্লাস অ্যাক্টিভ দেওয়া আছে। ওকে, এই অ্যাক্টিভটা আবার খেয়াল রাখবেন, দুইটার অ্যাক্টিভ একই সাথে মিলতে হবে। দুইটার অ্যাক্টিভ একই সাথে মিলতে হবে বলতে, এইখানে প্রথম হচ্ছে আইটেমটাকে অ্যাক্টিভেট করা, বাটনের প্রথম বাটনটাকে অ্যাক্টিভ করা। আবার এইখানেও হচ্ছে আমার এই যে আমার যে হচ্ছে ক্যারাসেলের আইটেম, সেটাও হচ্ছে কী করা, অ্যাক্টিভ করা। যদি আপনি দ্বিতীয় আইটেমটাকে অ্যাক্টিভ করতে চান, ধরে নেন যে হচ্ছে আমার ওয়েবসাইটে যে দ্বিতীয় স্লাইড, সেটাকে হচ্ছে এই বাটনটাকে আমি অ্যাক্টিভ করব। এই বাটনটাকে অ্যাক্টিভ করার আসলে মানেটা কি, বা এটা করলে কী হবে, আপনি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এখানে যতগুলো আইটেম থাকুক না কেন, প্রথম যেই আইটেমটাকে আপনি আপনার ওয়েবসাইটে দেখাতে চান, সেই আইটেমেই আপনি অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করবেন। অ্যাক্টিভ ক্লাসটা সাধারণত আমরা কোথায় অ্যাড করি, আমরা হচ্ছে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করি আমার এইখানে স্লাইড শো যে হবে, স্লাইডের যে কন্টেন্ট, স্লাইডারের যে আইটেম প্রথমটাতে, আর হচ্ছে ইন্ডিকেটরও প্রথমটাতেই হচ্ছে আমরা অ্যাড করি। দুইটাতেই হচ্ছে মিলতে হবে। যেমন আপনি এটাতে প্রথমে করবেন, এটাতে এসে হচ্ছে 3 নাম্বারটায় করবেন, এটা হবে না, করা যাবে না। আপনি যদি হচ্ছে মনে করেন এইখান থেকে চিন্তা করেন যে ভাই আমি এইটার হচ্ছে 3 নাম্বার আইটেমটাকে অ্যাক্টিভ করব, তাহলে আপনি এখানে বাটনেও এসে 3 নাম্বার আইটেমে হচ্ছে এই অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করবেন। বাস, আশা করি বুঝতে পারছেন আপনারা। দেখি আমি তারপরও আর কী কী আছে। সো এখানে ক্যারাসেল ইন্ডিকেটর ক্লাস থেকে পজিশন করে অ্যাকচুয়ালি হচ্ছে এটা বসানো হয়েছে। এখানে সিএসএসগুলো আছে, বাটন দেওয়া হয়েছে। এই টার্গেটের পার্ট তো বুঝতেই পারলেন যে এখানে আইডি কল হচ্ছে মেইন আইডিটা, আর এখানে হচ্ছে সিরিয়ালটা আর কি গণনা করা হলো। তো এখানে একটা অ্যাক্টিভ ক্লাস দেওয়া, আর একটা বিষয় দেওয়া হচ্ছে এরিয়া কারেন্ট। এরিয়া কারেন্ট থ্রু দিয়ে এই অ্যাট্রিবিউট দিয়ে বোঝাচ্ছে যে বর্তমানে কোন আইটেমটা আগে শো করতেছে, মানে কোন আইটেমটা প্রথমে অ্যাক্টিভ আছে সেটা। আর এরিয়া লেভেল স্লাইড 1, তো এইটাও হচ্ছে এরিয়া লেভেল স্লাইড 2, এটা হবে 3, এটা হবে হচ্ছে 4। এখন আপনারা আবার বলতে পারেন ভাই এরিয়া লেভেল স্লাইড 1 আপনি না একটু আগে বললেন এগুলো এর আকারে গণনা করছে, দেখে হচ্ছে 0 1 2 3 লিখলাম, তাহলে এইখানে তো আবার স্লাইড 1 2 3 নর্মালি লিখলো, এটা আবার এমন হলো কেন? দেখেন এইখানে এর আকারে গণনা হয়নি। এরিয়া স্লাইড এইটা একটা লেভেলিং একটা অ্যাট্রিবিউট। এই লেভেলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন বা ব্রাউজার বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই জায়গাটায় হচ্ছে কী হয়েছে, কী করা হয়েছে। যেমন একটা স্কুলে বা কলেজে গেলে আপনি দেখবেন যে দরজায় লেভেল দেওয়া থাকে, যে ক্লাস 10 বা এটা হেডমাস্টারের রুম, ইত্যাদি ইত্যাদি টাইপের। সো এইখানেও হচ্ছে ওই বিষয়টাই হয়েছে। আপনি যদি মনে করেন এরিয়া লেভেল এই অ্যাট্রিবিউটটা দিবেন না, আপনি এটা ছাড়াও কাজ করতে পারবেন, বাট যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে দিচ্ছে আমরাও দিয়ে দিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি আমার প্রথম স্লাইডের জন্য স্লাইড 1, তারপরটা 2, তারপরটা হচ্ছে 3, এরকম করে করে হচ্ছে কি আমার এই 4 পর্যন্ত আর কি গেলাম আমরা, স্লাইড 1 2 3 4 এই পর্যন্ত। তো মোটামুটি আমাদের এখানে এটার কাজ ডান। আমরা যদি এবার একটু ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেই, দেখেন এখানে 4টা নিয়ে আসি, খেয়াল করেন এই যে প্রথম ইমেজ আর প্রথম আইটেম, নেক্সটে গেলে দ্বিতীয় ইমেজ মানে দ্বিতীয় আইটেমটা, আর এখানে হচ্ছে দ্বিতীয় ইন্ডিকেটরটা, এভাবে তৃতীয় চতুর্থ পর্যন্ত চলে গেলাম আমরা। ওকে, আবার প্রথম থেকে শুরু করতেছে। আপনি এখান থেকেও হচ্ছে কাজ করতে পারবেন। এই যে দেখেন এখন ইন্ডিকেটরগুলো কাজ করতেছে, কারণ আমরা এটাকে আইডি দিয়ে ঠিক মতন কল করে দিয়েছি। পরের পার্টে এখানে একটু ক্যাপশন দিছে, মানে স্লাইডারে শুধু একটা ইমেজ দেখতে তো ভালো লাগে না। ইমেজ যদি আপনি স্লাইডার আকারে দেখাতে চান, ইমেজের সাথে আপনি চাইলে এখানে কী করতে পারেন, ক্যাপশন আকারে কিছু টেক্সটও দিয়ে দিতে পারেন। তবে এখানে ক্যাপশনগুলো বা এই টেক্সটগুলো দেওয়ার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডে আপনি ক্যাপশন অ্যাড করবেন যদি অ্যাড করেন। আর এইখানে এইটার হচ্ছে এইটার লেটারের যতটুকু লেন্থ, মানে এখানে হচ্ছে ওয়ার্ডের যতটুকু লেন্থ আছে, এখানে যতগুলো ওয়ার্ড আছে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা স্লাইডেরই সেম লেন্থের ওয়ার্ড কাউন্ট করে এখানে বসাতে। একটাতে অনেক বেশি টেক্সট, অনেক বড় টাইটেল, একটাতে অনেক বড় হচ্ছে ডেসক্রিপশন, আর একটাতে হচ্ছে ছোটো করে দিবেন, এটা দেখতে ভালো লাগে না। এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করে প্রত্যেকটাতেই সিমিলার ওয়ার্ড হচ্ছে আপনার বসানোর চেষ্টা করতে হবে, মানে কাউন্ট করে সিমিলার লেন্থের একই রকম সংখ্যার হচ্ছে আপনি এগুলো বসাবেন। আচ্ছা, আমরা একটু পরের পার্টে যাই। আমরা এখন হচ্ছে একটু ক্যাপশন বসাবো। তো ক্যাপশন বসানোর জন্য ওরা যেটা করছে, একটা ক্যাপশন ক্লাস নিয়েছে, আর এই ক্যাপশনটাকে ওরা মেনটেন করছে কীভাবে দেখেন, বুটস্ট্র্যাপের ডি নান আর ডিএমডি ব্লক এই ক্লাসটা দিয়ে। ডি নান দিয়ে বুঝাচ্ছে ডিসপ্লে নান হয়ে যাবে, আর ডিএমডি ব্লক দিয়ে বুঝাচ্ছে এমডি স্ক্রিনে হচ্ছে ব্লক আকারে থাকবে, মানে এমডি স্ক্রিনে দেখাবে। তো এমডি স্ক্রিনে দেখাবে কিন্তু তার নিচের স্ক্রিনগুলোতে আর এটা দেখাবে না। আমরা জানি যে কোনো একটা স্ক্রিন দিয়ে আমি যদি বলি যে এই স্ক্রিনে দেখাও, তার মানে ওই স্ক্রিনে তো দেখাবে, ওর উপরের স্ক্রিনগুলোতেও দেখায় সে।
ডিএমডি ব্লক বলা আছে, তার মানে এই টেক্সটটা এমডি স্ক্রিনে দেখাবে, এমডির উপরেগুলোতেও দেখাবে, কিন্তু এমডির নিচে এসে ডি নান হয়ে যাবে, মানে ডিসপ্লে নান হয়ে যাবে। বুটস্ট্র্যাপের এই ইউটিলিটি ক্লাসের ভেতরে ডি নান এটা পাবেন, এটার বর্ণনা পাবেন। সো ডি নান করে আসলে কেন এটা ওরা এইভাবে এটাকে সরাই দিল, কারণ ওই যে ছোট স্ক্রিনে টেক্সট দেখতে ভালো লাগবে না, এত জায়গা থাকবে না। ছোট স্ক্রিনে তো হচ্ছে স্ক্রিনটা অনেক ছোট হয়ে যায় না, 320 পিক্সেলের একটা স্ক্রিন হয় মোবাইল স্ক্রিনে। সো এর জন্য হচ্ছে এটা কী করছে, ওইভাবে ওরা ফেলে দিছে। সো আমি ক্যাপশনটা কপি করে নিয়ে যাচ্ছি, আমি সব জায়গাতেই ক্যাপশনটা বসাবো। দেখেন ইমেজের নিচে সেই ক্যাপশনটা বসাবেন। এইটা একটু ঠিক করে দিব, ঠিক করে দেওয়ার পরে এইটা এখান থেকে আবার কপি করব, তাহলে ইনডেন্টেশন সহ সব কিছু ঠিক মতন কপি হয়ে যাবে। সো পরের আইটেমগুলোতে আমি বসাই দিচ্ছি। সো আমি এইটাই বসাই দিলাম সরাসরি। এখন দেখতে পারবো যে আমার ক্যারাসেলে আমার স্লাইডারের ভিতরে এই টেক্সটটাই সব জায়গায় চলে আসতেছে। আপনারা টেক্সট আপনাদের মতন করে তো পরিবর্তন করে বসাবেনই। আচ্ছা, এবার আসেন পরের পার্ট, সেটা হচ্ছে ক্রস ফেড। আমরা এইখানে দেখেন, এখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেড ইফেক্ট। আর আমাদের এখানে বর্তমানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড ইফেক্ট। স্লাইড ইফেক্টে কী হয়, স্লাইডিংয়ের মাধ্যমে, মানে স্লাইডিং অ্যানিমেশনের মাধ্যমে, বা আপনি দেখতে পারবেন যে একটার পর একটা হচ্ছে কন্টেন্ট কী হচ্ছে, স্লাইড করে চলে যাচ্ছে। স্লাইডিং বা স্লাইডার অ্যানিমেশনের মাধ্যমে বা স্লাইডিং অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে একটার পর আরেকটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর ক্রস ফেডে যেটা হয়, একটা ফেডিং ইফেক্টের মাধ্যমে হচ্ছে, বা একটা ফেডিং অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে আমরা এই বিষয়টা দেখতে পারবো। জাস্ট দুইটার ভিতরে হচ্ছে পার্থক্য আপনার অ্যানিমেশনে। তো এখন আপনি যদি বলেন যে আমি এই ফেড ইফেক্টটা দিব, তাহলে আপনাকে যেটা করতে হবে, ক্যারাসেল ফেড নামে একটা ক্লাস ব্যবহার করতে হবে। আর এই ক্যারাসেল ফেড এটা মানে বসাবেন কই, দেখেন এটা বসাবেন হচ্ছে আপনার এই যে ক্যারাসেল ফেড মানে স্লাইডের পাশে, এই যে স্লাইড নামে যে ক্লাসটা এটার পাশে হচ্ছে আমরা ক্যারাসেল ফেড বসাই দিচ্ছি। ওয়েবসাইটে এসে এখন পেজ রিলোড দিলাম। এখন আসলে এই এক্সাম্পলটা ভালো করে বুঝতে পারবেন না আপনারা, মানে এটা এখানে আমি আপনাদের পারফেক্টলি দেখাতে পারবো না। এখানে হচ্ছে আমি যেহেতু একই ইমেজ ব্যবহার করছি, এই কারণে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। বাট আপনারা ইন্ডিকেটরের দিকে যদি তাকান, দেখবেন আমি যে নেক্সটে ক্লিক করতেছি আর হচ্ছে একটা একটা করে ইন্ডিকেটর চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এখানে কিন্তু ফেডিং ইফেক্টটা এমনভাবে আসতেছে, যেহেতু আমার একই রকম ইমেজ, আমি হচ্ছে ভালো করে এখানে আপনাদের এটা দেখাতে পারতেছি না। আপনার ডিফারেন্ট ইমেজ ব্যবহার করলে এই ফেডিং ইফেক্টটা ভালো করে বুঝতে পারবেন। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, অটো প্লেইং ক্যারাসেল। অটো প্লেইংয়ের কাজ কি, বর্তমানে এই যে আমার ওয়েবসাইটে আমার ইউজাররা আসলো, আসার পরে তারা স্লাইডারটা জাস্ট দেখতে পারতেছে। সে নেক্সট বাটনে ক্লিক করলে সে পরের স্লাইডিং মানে পরের আইটেমটা সে হচ্ছে দেখতে পারবে। আমি আপাতত এই ক্যারাসেল ফেড ক্লাসটা বাদ দিচ্ছি, এখান থেকে বাদ দিচ্ছি। হ্যাঁ, এবার আপনারা ঠিক মতন স্লাইডিংটা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান যে আপনি অটো প্লে করে দিবেন, অটো প্লের মাধ্যমে যেটা হবে, আপনাকে নেক্সট বাটনে প্রেস করতে হবে না, এই স্লাইডারটাই অটোমেটিক্যালি হচ্ছে একটার পর একটা হচ্ছে প্লে হইতে থাকবে। তো এটার জন্য দেখেন রাইট ক্যারাসেল, এখানে কিছু বিষয় অ্যাড করতে হবে। সেই যে সেটা হচ্ছে এই যে এটা ডাটাবেস রাইট ক্যারাসেল, এই অ্যাট্রিবিউটটা আপনাকে অ্যাড করতে হবে। এইটা অ্যাড করার পরে পেজে রিলোড দিয়ে একটু ওয়েট করতে হয়, কারণ এটা জাভাস্ক্রিপ্টের পার্ট, তো এটা লোড নিতে একটু সময় লাগে। তারপরে হচ্ছে অটোমেটিক্যালি ও কী করা শুরু করে, ও হচ্ছে এখানে ওর কাজগুলো করা শুরু করে। সো এই যে দেখেন এখানে যেমন এটা নেক্সট প্রিভিয়াসে ক্লিক করা লাগতেছে না, এটা অটো প্লে হচ্ছে, এবং এটা অটো প্লে হচ্ছে এই পার্টের সাহায্যে। সো আমরা এই পার্টটুকু নিয়ে যে এই অ্যাট্রিবিউটটাকে এখানে বসাই দেবো, এটা একটা অ্যাট্রিবিউট। সো পুরোটাকে এনে ঠিক মতন বসান। এবার ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। হয়তো বা এখনই দেখতে পারি, অথবা হচ্ছে একটু সময়ও লাগতে পারে এটা অটো প্লে হতে। ওকে, এই যে অটো প্লে হয়ে গেছে নেক্সট প্রিভিয়াস বাটনে ক্লিক করা ছাড়াই, এবং এটা এভাবে চলতে থাকবে। আচ্ছা, এইখানে when right to carousel would automatically start instant, it will start after the first user interaction। এখানে আরেকটা পার্ট খেয়াল করেন, এখানে আরেকটা বিষয় নিয়ে আসে, সেটা হচ্ছে এই রাইট, ডাটা রাইট, এটা যদি আপনি ট্রু বলেন তাহলে কি হবে। যদি আপনি চান যে ধরেন আপনার ইউজার হচ্ছে ওয়েবসাইটে আসলো, অটো প্লে হবে না এটা, কিন্তু ইউজার যখন হচ্ছে এই ফার্স্ট যখন সে নিজে যখন হচ্ছে নেক্সট বাটনটা প্রেস করবে, প্রেস করার পরেই হচ্ছে কী হবে, একটার পরে এবার একটা অটো প্লে হইতে থাকবে, মানে অটো প্লে হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে রান হয়ে যাবে। যদি এইটা চান আপনি এরকম টাইপের, তাহলে আপনাকে ডাটাবেস রাইট ট্রু এই ফাংশনটা হচ্ছে আপনাকে, মানে এই অ্যাট্রিবিউটটা আপনাকে ব্যবহার করতে হবে। ডাটাবেস রাইট ট্রু দিলে দেখেন এখানে বলতেছে যে এটা অটোমেটিক্যালি স্টার্ট হবে না আনটিল আপনি হচ্ছে কি ইনস্টেড যখন আপনি হচ্ছে ফার্স্ট ইউজার ইন্টারাকশনটা এখানে করবেন, করার পরের থেকে হচ্ছে এটা শুরু হবে। সো আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা অটো প্লে হইতেই থাকুক। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে, সেটা হচ্ছে ক্যারাসেলের আইটেমের ইন্টারভাল।
আমার তো অনেকগুলো স্লাইডার এখানে মানে অনেকগুলো আইটেম এখানে থাকতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে একটা আইটেম আমি যাব, যে ধরেন একটা আইটেম হচ্ছে আমি 1 সেকেন্ড দেখাবো, আরেকটা আইটেম চাচ্ছি যে এটা আমার বেশি ইম্পর্টেন্ট, এটা আমি 2 সেকেন্ড দেখাবো। তো এরকম করে ইন্টারভাল টাইম আমি চাইলে উল্লেখ করে দিতে পারি, আমি চাইলে ওকে সময় দিয়ে দিতে পারি। অ্যান্ড হাউ ইট ওয়ার্ক, এটা কীভাবে কাজ করবে। এটার জন্য আপনাকে আইটেমের ভেতরে ডাটাবিএস ইন্টারভালের ভেতরে একটা সময় দিয়ে দিতে হবে। সো আসেন আমরা একটু নিয়ে যাই ডাটাবিএস ইন্টারভাল নিয়ে, যে এটা বসাবেন কই, এটা বসাবেন আইটেমে, এই যে আইটেম এখানে বসাবেন। সো ডাটাবিএস ইন্টারভালে 10,000 দেওয়া, এই 10,000 মানে কি, 10,000 মানে হচ্ছে 10,000 মিলি সেকেন্ড। 1,000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড সময় হয়, সেখানে 10,000 মিলি সেকেন্ড দেওয়া, তার মানে এই প্রথম যে আইটেমটা এটা 10 সেকেন্ড হচ্ছে ইন্টারভাল দিবে, মানে 10 সেকেন্ড হচ্ছে বসে থাকবে এই আইটেমটা। এরপরে হচ্ছে কি হবে, 10 সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পরে তারপরে হচ্ছে পরের স্লাইডারটা সে স্লাইড করবে। আর বাকিগুলোতে যেহেতু কিছু দেই নাই, অটোমেটিক্যালি একটা ডিফল্ট টাইমিং এখানে সেট করা আছে, ওরা ওই টাইমিং পর্যন্তই থাকবে। তারপরে হচ্ছে আবার কি নেক্সট স্লাইডারে অটোমেটিক্যালি হচ্ছে চলে যাবে। আমি যদি চাই যে না আমি চেঞ্জ করব, আমি চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে হচ্ছে দিলাম 5,000। সো এইটা টাইম ইন্টারভাল 5,000 দিয়ে বুঝাইলাম যে ও 5 সেকেন্ড হচ্ছে থাকবে। 5 সেকেন্ড পরে হচ্ছে কী হবে, অটোমেটিক্যালি অন্য আরেকটা তারপরে হচ্ছে ওর জায়গায় চলে আসবে স্লাইড করে আইটেম। আপনারা আপনাদের মতন করে টাইম ইন্টারভাল দিতে পারেন। অটো প্লে ক্যাসেল উইদাউট কন্ট্রোল, যদি কন্ট্রোল ব্যবহার না করেন সেই ক্ষেত্রেও সমস্যা নাই, ইন্ডিকেটর ব্যবহার না করেন সেই ক্ষেত্রেও সমস্যা নাই। আপনাদের এখানে হচ্ছে ডাটাবিএস রাইট ক্যারাসেল বলেই দিচ্ছেন, তো অটোমেটিক্যালি হচ্ছে কী হতে থাকবে, ও চলতেই থাকবে। ডিসেবল টাচ সোয়াইপ, টাচ সোয়াইপ বিষয়টা কি? টাচ সোয়াইপ হচ্ছে ধরেন আপনি মোবাইল স্ক্রিনে গেলেন, এখন বর্তমানে আমরা হচ্ছে ধরেন এই যে ধরেন হচ্ছে আমরা একটা মোবাইল স্ক্রিনে আসি। সো এই যে খেয়াল করে দেখবেন যে টাচ করে কিন্তু হচ্ছে স্ক্রিনটাকে আইটেমটাকে হচ্ছে সোয়াইপ করা যায়। সো টাচ করে যদি আইটেমটাকে আপনি সোয়াপ করাতে চান আপনি করতে পারেন। আবার যদি হচ্ছে আপনি বলেন যে না টাচ সোয়াপটা আমি হচ্ছে ডিসেবল করে দিব, এই যে ডাটা বিএস টাচ ফলস করে দিতে হবে, এটা অটোমেটিক্যালি এখন হচ্ছে এনেবল করা। টাচ সোয়াইপটা রাখতে পারেন, কারণ মোবাইল স্ক্রিন দিয়ে যখন একজন ইউজার একটা ওয়েবসাইট ভিজিট করবে সে তো হচ্ছে তখন মোবাইল স্ক্রিনে যেহেতু সে হাত দিয়ে কী করবে, এগুলো হচ্ছে সোয়াইপ করাবে। সো এই কারণে এটাকে মানে অন করে রাখাটাই ভালো। টাচ সোয়াইপ এটা হচ্ছে ফলস করার দরকার নাই। ডার্ক ভ্যারিয়েন্ট আছে আর একটা, যদিও এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। ডেপ্রিকেটেড তার মানে এটা হচ্ছে এখন আর কাজ করবে না। মানে ডার্ক ভ্যারিয়েন্ট দিয়ে যেটা করছে টেক্সটগুলো কালো করে দিছে। হেডস আপ, ডার্ক ভ্যারিয়েন্ট ফর কম্পোনেন্টস বা ডেপ্রিকেটেড। আমরা এখন বর্তমানে বুটস্ট্র্যাপের 5.3 সামথিং 5.3 কত জানি 3 বা কত জানি, আচ্ছা আমরা একটু ডকে গেলেই দেখতে পারবো যে কত লেটেস্ট ভার্সন ব্যবহার করি আমরা। আমরা বর্তমানে 5.3.6 ব্যবহার করতেছি। সো 5.3.0 অথবা হচ্ছে 5.3.0 যেটাই বলেন না কেন, ব্রিটিশরা অ্যাকচুয়ালি হচ্ছে এই জিরোরে ও বলে, কত যে নখরা করে। আবার এটারে বলবে নাল, মানে এক এক জায়গায় এক এক রকম করে বলে ওরা। সেদিন দেখলাম একটা ইয়েতে। সো এই যে হচ্ছে আপনার যে জিরোটা মানে 5.3.0, এই 5.3.0 ভার্সনেই এটাকে ওরা ডেপ্রিকেটেড করে দিয়েছে, তার মানে এটা হচ্ছে এখন আর কাজ করবে না। এটাই হচ্ছে ওয়ার্নিং দিছে ওরা নতুন আপডেটে। বাকি আর কিছু এখানে নাই, এখানে আর কিছু লাগবে না, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে জাভাস্ক্রিপ্টের থ্রুতে কলিং হয়েই রয়েছে। আমরা সেগুলোকে এবার আমাদের মতন করে এখান থেকে ব্যবহার করব। তো এই ধরেন আমাদের স্লাইডারটা আমরা এটাকে ব্যবহার করলাম। এখন যদি এমন হয় যে এটাকে কাস্টম করার উচিত, কাস্টম করতে হয়, তাহলে কি করব? অবশ্যই আমরা কাস্টম করতে পারবো। আমরা চাইলে এই যে ইন্ডিকেটর যেগুলো দেখতেছি এগুলোকে কাস্টম করতে পারবো। আমরা চাইলে নেক্সট প্রিভিয়াস বাটনগুলোকে মানে আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো। যেমন ধরে নেন আপনি চাচ্ছেন নেক্সট প্রিভিয়াস এটাকে চেঞ্জ করবেন। খুব সিম্পলভাবে আমি একটা চেঞ্জিং একটা সিস্টেম দেখাই। ধরুন নেক্সট প্রিভিয়াস বাটনটা আমি চেঞ্জ করব। এখানে বাটন নেন, BUTTN বাটন, এবং দুইটা বাটন নেন। ধরেন আমি এখানে একটা নেক্সট একটা টেক্সট দিব, আর এইখানে এসে আমি একটা টেক্সট দিব যেটা হচ্ছে PREV, মানে নেক্সট প্রিভিয়াস। এটা এই জায়গাটায় আসেন, এসে যেহেতু এটাকে বাটন হিসেবে ব্যবহার করবো সো এখানে একটা হচ্ছে টাইপ বাটন অ্যাড করে দিলাম। এইখানে আমি এই স্টাইলগুলো ব্যবহার করতে চাচ্ছি না, তবে আমি এই বাটনটাকে যদি চাই স্লাইডারের সাথে কানেক্ট করতে অবশ্যই আমাকে এই বিষয়টা ব্যবহার করতে হবে, যেটা ওকে কি এটা ডাটাবিএস টার্গেট আইডিটা কল, আর হচ্ছে এখানে প্রিভিয়াসের কমান্ড দেওয়া।
সেম অ্যাজ ইউজুয়াল দেখেন আমি এখানে এটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। এতটুকু বসাইছেন তো, আর উপরের এই বাটন দরকার নেই। আমি এখানে কি করলাম, আমি এইখানে কাস্টম আমার নেক্সট প্রিভিয়াস বাটন তৈরি করলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, দেখেন এই হচ্ছে আমার নেক্সট, এই হচ্ছে আমার প্রিভিয়াস বাটন চলে আসছে। এখন যদি মনে হয় ভাই আমি এটা পরিবর্তন করব, চেঞ্জ করব, আরও কাস্টমাইজ করব, নাও গো অ্যাহেড। ইজিলি আপনি আপনার মতন করে দুইটা কাস্টম ক্লাস দেন, দিয়ে আপনার মতন করে এটাকে সাজান, আপনার যা যা ভালো লাগে আপনি এখন এটাকে হচ্ছে করতে পারেন। আচ্ছা, এটা একটা পার্ট গেল নেক্সট প্রিভিয়াস। আবার আপনাদের অনেকের টার্গেট থাকে যে ভাই আমি চাচ্ছি ইন্ডিকেটরটা মডিফাই করতে। আচ্ছা, আমাদের ইন্ডিকেটর কই গেল? ইন্ডিকেটর তো এখানে চলতে, এখান থেকে চলে যাওয়ার কথা না। আমি একটু খুঁজি আমাদের ইন্ডিকেটরটা কই। আমাদের ইন্ডিকেটরগুলো হচ্ছে এই যে এইখানে চলে আসছে। এই নেক্সট প্রিভিয়াসের কারণে ওরা নিচে চলে আসে, এর জন্য ওদেরকে দেখতে পারতেছি না, আমরা ধরতেও পারতেছি না। আমি একটু ভালো করে দেখে নিই। এই হচ্ছে ইন্ডিকেটরটা, ইন্ডিকেটরের নিচে হচ্ছে নেক্সট প্রিভিয়াস চলে আসছে, বাটনের এই পার্টটা। ওকে, কোনো সমস্যা নেই, আমরা এগুলোকে মডিফাই করব। আমি চাই নেই হাত দিতে, বাট ধরেন ধরতেই হচ্ছে, মডিফাই যদি করতেই হয় সিম্পলভাবে আমরা হচ্ছে ওদেরকে পজিশন করতে পারি। পজিশন অ্যাবসোলুট, পজিশন অ্যাবসোলুট করলেই এখানে হচ্ছে ওদেরকে আমরা জায়গা দিতে পারি। আমি কোনটাকে ধরছি, আমি ধরছি হচ্ছে প্রিভিয়াস। আমি এখানে প্রিভিয়াসটা, আর হচ্ছে আমার নেক্সটটা, নেক্সট। আচ্ছা, আমি একটু উল্টা করে ফেলছি, নেক্সট প্রিভিয়াস, এইটাকে প্রিভিয়াস বানানো উচিত, PREV, আর এইটা হচ্ছে নেক্সট। আমি ভুলে এভাবে লিখে ফেলছি, নেক্সট প্রিভিয়াস, রিলোড। সো আমি নেক্সট বাটনটাকে ধরতেছি, এইখানে পুরোটা সম্ভবত অলরেডি হচ্ছে পজিশন কী বলে রিলেটিভ করাই আছে। সো আমি একটু পজিশন অ্যাবসোলুট করতেছি, ওকে করে ওকে বললাম টপ থেকে তুমি 100 পরিমাণে হচ্ছে নামবা, 100 পিক্সেল। সো আমার স্লাইডারে টপ থেকে 100 পিক্সেল ও নেমে গেছে। সো আমি যদি হচ্ছে ওকে টপ থেকে না দিয়ে বলি BOTTOM বটমে, বটম থেকে 100 পিক্সেল, তাহলে বটম থেকে 100 পিক্সেল ও সরে থাকবে, উপরের দিকে সরে থাকবে। একটু এখানে কাস্টম CSS কোডারে এদেরকে হচ্ছে ম্যানেজ করতে হবে। আচ্ছা, লেফট আর রাইট থেকে এসে আমি ওকে বললাম তুমি লেফটে 0 থাকবা, তাহলে তো লেফটে, আচ্ছা লেফটে 0ই আছে, লেফটে 0। আচ্ছা, এবার আসেন এই বাটনটা একটু ধরি, এই বাটনটা আবার একটু ওইটা ইন্সপেক্ট করে নিয়ে আসি, দাঁড়ান, কারণ আমার এইখানে আর এইখানে আমি একই কাজ করতে চাচ্ছি এই দুইটাতে। সো এটা আবার ধরে এইখান থেকে একটু কোডগুলো কপি করে নিয়ে এসে এই বাটনেও সেম বসাচ্ছি। তবে এইটা লেফট থেকে 0 হবে না, তাহলে তো ওইটার উপরে উঠে বসে থাকবে। ওকে হচ্ছে রাইট থেকে 0 করে দেন। সো এই যে রাইট থেকে 0 করছি, দেখেন এই দুইটা নতুন প্লেসমেন্টে চলে আসছে। সো বটম থেকে 100 না দিয়ে আমি দুইজনকে আরও একটু বটম থেকে হচ্ছে কমাতে পারি। আমি আমার মতন করে হচ্ছে এই যে নেক্সট এই কোনায় বসাতে পারি, ওকে বটম থেকে 0, তাহলে আগেরটাকেও হচ্ছে বটম থেকে 0, এই যে বটম থেকে 0 করে দিয়েছেন, দুইজন হচ্ছে দুই কোনায় বসে রয়েছে। ঠিকই, কিন্তু আপনি নেক্সট প্রিভিয়াস কাজ করতেছে না যে তা না। আপনি যদি বলেন যে না আমি নেক্সট প্রিভিয়াসটাকে একই জায়গায় রাখতে চাই, পাশাপাশি রাখতে চাই, ওকে রাখেন। ধরেন যে আমি চাচ্ছি নেক্সট আর প্রিভিয়াসটা এই কোনায় থাকবে, দুইজনই এই কোনায় থাকবে, তাহলে আমাকে সরাইতে হবে হচ্ছে প্রিভিয়াসটাকে। সো প্রিভিয়াসকে ধরে হচ্ছে ওকে লেফট থেকে হিসাব করেন না, তাহলে হিসাব মিলবে না। আপনি ওকে রাইট থেকে ধরেন, রাইটে যেহেতু 0 করছেন, ওর পরের কন্টেন্ট দেখে ওর নিচে চলে গেছে। আপনি রাইট থেকে 0 না করে এবার ওকে একটু ভ্যালু বাড়ান, দেখেন ওই যে ওইখান থেকে হচ্ছে বের হচ্ছে। ধরেন আমি বললাম যে হচ্ছে ওকে তুমি রাইট থেকে থাকবা কত, তুমি হচ্ছে 50 পিক্সেলের পরিমাণে সরে থাকবা। দেখেন নেক্সট প্রিভিয়াস। সো এখন যদি এগুলো মনে চায় যে ভাই এগুলো তো বসাইতে হবে, কাজ তো দেখলাম, এবার তো এগুলোকে বসাইতে হবে আউটপুটে, ক্লাস নেন, ক্লাস নিয়ে কাজ করেন। ক্লাস নিয়ে ধরেন এইটা হচ্ছে PREV, মানে বাটন প্রিভিয়াস, আর এটাকে বলবো হচ্ছে ও হচ্ছে বাটন NEXT, নেক্সট। এইবার কাস্টম CSS এর পালা। সো প্রিভিয়াস আর হচ্ছে আমার নেক্সট, একটু অপটিমাইজ করে করার চেষ্টা করবেন। যেমন এই দুইজনের ভেতরে কিছু স্টাইল থাকবে সেম, সো কিছু বিষয় যদি সেম থাকে আলাদা করে সেই দুইটাকে ধরার দরকার নাই, দুইটাকে একসাথে ধরে করেন। এখানে ধরে একটা কমা দেন, কমা দিয়ে পাশে হচ্ছে বাটন নেক্সট লেখেন, এটার আগে একটা ডট, ডট।
সো ধরেন আমার এই দুইটা বাটনের ভেতরে কিছু কমন স্টাইল থাকবে, সেগুলো আমি এখানে করব। যদি প্রিভিয়াস বা নেক্সটে আলাদা কিছু থাকে তাহলে এই জায়গাটায় হচ্ছে এনে বসাবো। তো আমি একটা একটু কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে আগে এটা কোনটা ছিল, এটা ছিল হচ্ছে আমার কোনটা বসাইছি, এইটা ছিল হচ্ছে আমার প্রিভিয়াস। সো আমি আগে প্রিভিয়াসেরটা হচ্ছে বসাইছি। এইবার ছিল হচ্ছে আমার নেক্সট, এবার হচ্ছে আমি নেক্সটেরটা বসাইছি। এবং দুইজনের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে রাইট আর লেফটে কমন যেগুলো আছে, কমনটা হচ্ছে এইখানে বসাই দেন, তাহলে তো আপনাকে হচ্ছে বাড়তি লিখতে হইল না। জাস্ট অ্যাবসোলুট বটম থেকে 0, ও কতটুকু থাকবে সরে, ও কতটুকু থাকবে সরে, রিলোড। সো আমার নেক্সট প্রিভিয়াসের কাজ কিন্তু ডান। এখন যদি এমন হয় ভাই আমি এই ইন্ডিকেটরগুলো পরিবর্তন করতে চাই, ইয়েস উই ক্যান। আমরা এখানে বাটনটা ধরবো, ধরে দেখবো যে আগে ওকে কি করা হয়েছে। এখানে দেখেন ক্যারাসেল কন্ট্রোল, ক্যারাসেল ইন্ডিকেটর, এবং এদেরকে হচ্ছে ওই যে ডাটাবিএস টার্গেট, মনে আছে ডাটাবিএস টার্গেট অ্যাট্রিবিউটটা, এই যে দেখেন এই যে ডাটাবিএস টার্গেট দিয়ে ধরা হয়েছে। ধরে ওদেরকে কি করলো, ডাটাবিএস টার্গেটের মাধ্যমে ধরে আমি একটা কাজ করে আসবো, না হলে এটা করা যাবে না। একটা কাজ হলো এইখানে আপাতত এই জেএসের স্ক্রিপ্টটা বন্ধ রাখেন, না হলে এরা স্লাইড করতেই থাকবে, মাথা নষ্ট হয়ে যাবে, আপনি ওদেরকে ধরতেই পারবেন না। সো জেএসের পার্টটা যেহেতু বন্ধ, এখন হচ্ছে স্লাইডিং হবে না, এখন ওদেরকে ধরতে পারবো আমরা। এইখানে ক্যারাসেল ইন্ডিকেটর ডাটাবিএস টার্গেট। সো এইখানে দেখেন এই যে এই আইটেমগুলোর উইথ দেওয়া, আইটেমগুলোর হাইট দেওয়া। ধরে নেন যে আপনি চাচ্ছেন এদেরকে সার্কেল শেপ দিতে, তো সার্কেল শেপ যদি দিতে চান উইথ হাইট একরকম হতে হয়। আমি বললাম যে তুমি থাকবা উইথ হচ্ছে 15 পিক্সেল, হাইটও হচ্ছে এখানে বলে দিলাম যে তুমি থাকবা 15 পিক্সেল। সো দুজনকে বলে দিছি উইথ হাইট সেম। এবার এখানে নিচে এসে অতিরিক্ত একটা লাইন কোড লেখেন, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিয়ে আপনি যদি সিম্পল খালি 50% করেন, সার্কেল হয়ে যাবে। এই যে আমার এটা সার্কেল ডান, সার্কেল হয়ে গেছে। একটু 15 পিক্সেল মনে হয় কেন জানি বড় লাগতেছে, সো 13 করে দিচ্ছি আমি ওদেরকে। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি, এখানে বসেছে কীভাবে, বসেছে হচ্ছে ফ্লেক্স করে, ফ্লেক্স 0 1, ফ্লেক্স গ্রো শ্রিঙ্ক করে, পাশাপাশি হচ্ছে আইটেমগুলোকে। আচ্ছা ফ্লেক্স এখানে আর কি দিয়েছে একটু দাঁড়ান দেখি, প্যাডিং দেওয়া নাই, প্যাডিং 0 করা, মার্জিন রাইটে দেওয়া আছে একটা, লেফট দেওয়া আছে একটা, এখানে মার্জিন, আচ্ছা দুইটা আইটেমের হচ্ছে লেফটের আইটেম মার্জিন দেওয়া। আর টেক্সট ইনটেন্ট মানে একটু জাস্ট কন্টেন্টটাকে হচ্ছে উপরে ওঠানোর জন্য কার্সর পয়েন্টার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে এই কালারগুলো পরিবর্তন করার, আসেন এই কালারগুলো পরিবর্তন করা দেখাই। ধরেন সবগুলো একরকম কালার থাকবে আর অ্যাক্টিভটা আরেকটা ডিফারেন্ট কালার থাকবে, যদি এরকম করতে চাই সেটা কিভাবে করব। তো সবগুলো যদি এক কালার রাখতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এসে কালার চেঞ্জ করেন। ধরে নেন আমি এখানে সবগুলোর কালার আমি একটু রেড কালার দিই, হ্যাঁ, যাতে করে আপনারা বুঝতে পারেন। সো আমি এখান থেকে হচ্ছে রেড কালারটা দিলাম। সো এটা হচ্ছে আমার সবগুলোর মানে কালার হচ্ছে এখন বাই ডিফল্ট হচ্ছে কি রেড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড রেড হয়ে গেছে। এখানে আবার একটা বর্ডার টপ দেওয়া, বর্ডার টপ 10 পিক্সেল, বর্ডার টপ 10 পিক্সেল সলিড, বর্ডার বটম, তার মানে এটা থেকে একটা বর্ডারও আসতেছে। একটু ওয়েট করে আমাকে দাঁড়ান দেখতে দেন, বর্ডার টপ বর্ডার বটম, হ্যাঁ একটা বর্ডারও ছিল এখানে। সেই বর্ডারটার কারণে, আচ্ছা থাকুক বর্ডারটা আমার এখানে যে সমস্যা করতেছে বিষয়টা আমার না, থাকুক, খালি বুঝতে হবে যে কোন জায়গা থেকে কী আসতেছে। দেখেন এখানে একটা হচ্ছে অপাসিটিও দেওয়া আছে, ট্রানজিশন অপাসিটি 0.6। এইটা দেখেন অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে ফুল কালারে আসতেছে, বাকিগুলো দেখেন একটু একটু ভ্যালুটা হচ্ছে কমে গেছে। এটা আসতেছে হচ্ছে এই যে অপাসিটি থেকে, এই অপাসিটিটা থেকে এটা আসতেছে। আমরা দেখি অ্যাক্টিভে কী করছে ও। দেখেন অ্যাক্টিভ যখন হবে মানে যেটা অ্যাক্টিভ ক্লাস, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, প্রথম আইটেম যেটা সেটা তো অ্যাক্টিভ থাকে আমরা দেখছিলাম না, তো ওই অ্যাক্টিভটা দেখেন অপাসিটি 1 করা, আর বাকিটা হচ্ছে ওদের অপাসিটি হচ্ছে আপনার 0.6 করা। মানে সবগুলো দেখেন এখানে 0.6 অপাসিটি, মানে ওই কালারটাই পাইছে, বাট একটু হচ্ছে দেখে মনে হচ্ছে যে হালকা রং হয়ে গেছে। আচ্ছা কিন্তু আমরা চাইলে এটাকে আরেকটা কাজ করতে পারবো। আমি এখানে অপাসিটিতে এসে ওকেও আমি, এটা তো আচ্ছা অপাসিটি 0.6s, 0.6s দিয়ে তো হচ্ছে আপনার ট্রানজিশনের সময়কালটা 0.6s দিছে, মানে 0.6 সেকেন্ড ইজ দিছে। এখানে অপাসিটিও দেওয়া, কিন্তু এটা তো অ্যাকচুয়াল ওইটা না আমি যেটা খুঁজতেছি। একটু দেখি আমি এখানে অপাসিটি পার্টটা কই, এখানে অপাসিটি কী দিছে ধরুন, অপাসিটি, ডিলে, ডিউরেশন, আর কোনো অপাসিটি কিছু আছে কিনা এখানে। ওরা এই জায়গাটাতে এটা অপাসিটি দিয়ে মেনটেন করছে। আচ্ছা আমি এই অপাসিটিটা ফেলে দিই এখান থেকে,
এটা কোনো কাজ করতেছে কি না, নাথিং। আচ্ছা, এই যে অপাসিটি 5 আছে, এইটা আসলে কই থেকে দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি এটাকে আবার হচ্ছে নিয়ে আসি। opacity OPE opacity আচ্ছা, এই যে অপাসিটি পাইছি একটা, নো প্রবলেম, পাইছি এই যে এখানে অপাসিটি। এইটা অপাসিটি না, এটা আরেকটা প্রপার্টি। এই অপাসিটি, সরি এটা হচ্ছে অপাসিটি না, এই যে হচ্ছে অপাসিটিটা আমি যেটা খুঁজতেছিলাম। এখানে যেটা হয়েছে সেটা হলো হচ্ছে অ্যানিমেশন টাইমিং যে ফাংশনটা, সেইটা এখানে ব্যবহার করা হয়েছে। ইজ এ 0.6 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আরেকটা ইফেক্ট দিয়ে এটা দিবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অপাসিটি। এই জায়গায় এসে হচ্ছে যেটা করবো, আমি অপাসিটি 1 বলে দিলাম। তার কারণ অপাসিটি 1 বলার ফলে যেটা হয়েছে, সবগুলো এখন হচ্ছে কী হয়েছে, একই রকম কালার চলে আসছে। বাট আমি চাচ্ছি অ্যাক্টিভে হচ্ছে ডিফারেন্ট কালার দিব। সো এই হচ্ছে অ্যাক্টিভ, দেখেন এটা অ্যাক্টিভ। এখানে এসে আমরা চাইলে ওকে ডিফারেন্ট কালার দিতে পারি, BSCK GROUND ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এসে হচ্ছে আমি গ্রিন জাস্ট বলতেছি, অথবা গ্রিন ইয়েলো। আরে এটা কী দিলাম, এটা গ্রিন ইয়েলো কালার। থাক ভাই, আমার গ্রিনই ভালো, মোটেও সুন্দর লাগতেছে না। একটা গ্রে টাইপের বা অন্য কোনো কালার হলে ভালো হইতো, তাহলে মনে হচ্ছে। একটু এটাকে ব্ল্যাক কালার দিলে তো দেখাই যাবে না, হোয়াইট কালার রাখি জাস্ট বোঝানোর জন্য। এইটার মাধ্যমে যেটা হলো সেটা হলো যে যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে এইটা আপনার এই ফুল কী বলা হোয়াইট কালারে থাকবে। এটিকে হোয়াইট কালার চুজ করা হয় নাই, না হোয়াইট কালার চুজ করা হয় নাই, এফ সব ওইটা হচ্ছে হোয়াইট কালার। যখন অ্যাক্টিভ থাকবে যে আইটেমটা, ওইটার হচ্ছে একটা কালার থাকবে, বাই ডিফল্ট বাকিগুলোর হচ্ছে আরেকটা কালার থাকবে। মানে এখানে ওইটাই সেট করলাম। চলেন এবার এটাকে ইমপ্লিমেন্ট করবো। এটা তো ইন্ডিকেটরের পার্ট, ক্যারাসেল ইন্ডিকেটর। সো ক্যারাসেল ইন্ডিকেটর একটা কাস্টম ক্লাস দিয়ে কাজ করব। এতক্ষণ তো বুটস্ট্র্যাপে ক্লাসের উপরে কাজ করছেন, বাট ওই ক্লাস দিয়ে কাজ করলে হবে না, আপনাকে কাস্টম ক্লাস ধরে কাজ করতে হবে। সো ক্যারাসেল ইন্ডিকেটর C_IND নাম দিলাম, ক্যারাসেল ইন্ডিকেটর। এবং এই ক্যারাসেল ইন্ডিকেটরটাকে ধরেই আমরা হচ্ছে কাজ করব কিভাবে সেটা দেখেন, খুব ইজি। এবার এইটা বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টসের এই পার্টটা কপি করেন, কপি করে এনে এখানে বসান, আর নিচের এই পার্টটাও কপি করেন, কপি করে এইখানে বসান। আমি না এই ভ্যালুটার সাথে হচ্ছে পরিচিত না, যাই হোক এইটা আসলাম এখানে, যেহেতু এই কোডটা দেখছি, হয়তো হচ্ছে পরবর্তীতে সুযোগ হলে একটু দেখবো যে এইটা কি করতেছে। আর ইন দ্য মিন টাইম আপনারা যদি হচ্ছে বের করে ফেলেন, আপনারা যদি নিজেরা শিখেন, তাহলে তো আরও ভালো হইল। ওকে, এবার দেখেন আপনারা তো মানে আপনারা বলবেন যে ভাই আপনি তো বলছিলেন বুটস্ট্র্যাপের ক্লাসে হাত দিবেন না, এখানে তো বুটস্ট্র্যাপের ক্লাসই নিয়ে আসলেন। না, দেখেন স্যারেরা, আমি এখান থেকে এই ক্লাসটা নিয়ে এসে প্রথমে ওই অ্যাক্টিভের পার্টে আর নিচে হচ্ছে এই পার্টে বসাই দিলাম। তবে অ্যাক্টিভের এই পার্টটা উপরে হবে না, এটা হচ্ছে নিচে, আগে মেইন আইটেমটা থাকবে, তারপরে অ্যাক্টিভটা থাকবে। এবং এখানে অনেক কিছু আছে, এত কিছু লাগবে না, বক্স সাইজিং এগুলো লাগবে না, আমার যতটুকু পরিবর্তন ততটুকু লাগবে শুধু। আলহামদুলিল্লাহ। যতটুকু পরিবর্তন ততটুকু খালি লাগবে, বাকিগুলো সব ফেলে দেন। এটা বাই ডিফল্ট এমনি অপোজিটিভ অন থাকে, আলাদা করে ওটা বলতে হবে না। সেভ, রিলোড, নেক্সট। ও সরি, আইটেম তো নাই, আইটেম তো একটা, সরি আইটেম তো আছে, আমি এখানে স্ক্রিপ্টটাকে অফ করে রাখছিলাম। স্ক্রিপ্টটাকে রান করেন, রিলোড। তো এখন আমি যখন যে আইটেমে যাচ্ছি সেটা অ্যাক্টিভ কালারটা হোয়াইট, আর হচ্ছে যেটা অ্যাক্টিভ না সেটা হচ্ছে ডিফল্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড পাচ্ছে। যদিও রেড কালারটা একদমই ভালো লাগতেছে না। দেখেন এখানে একটা মজার বিষয়, দেখেন আই ড্রপার দিয়ে এখান থেকে কালার চুজ করা যায়। আমি এখান থেকে ইয়েলো কালারটার উপরে ক্লিক করলাম, এই যে ইয়েলো কালারটা চলে আসছে। সো ধরেন এই ইয়েলো কালারটা আমি ব্যবহার করবো। সো কালার কোডটা নিয়ে যে ব্যাকগ্রাউন্ডে এটা বসাই দিলাম, দুইটা সেমিকলন বেশি আসছে, একটা বাদ দিচ্ছি, এটা একটা বসাইছি। আর যদি মনে হয় যে আরও একটা কালার চেঞ্জ করবেন, ধরেন আমি হোয়াইট কালারটা চেঞ্জ করব, এই কালার পিকারটা দিয়ে এইখান থেকে এই কালারটা নিচ্ছি, অ্যাশ কালার চলে আসছে। স্লাইড করার কারণে বোঝাটা বা ধরাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। এটা কেমন হয়, চলে, কালারের সাথে মিলছে অ্যাটলিস্ট।
রিলোড, একটা কুসুম কুসুম কালার চলে আসছে। নেক্সট প্রিভিয়াস, কেউ যদি চান যে ভাই নেক্সট প্রিভিয়াসটাকে আরেকটু সাজানো দরকার, অবশ্যই দরকার, সাজান সুন্দর করে। কীভাবে সাজানো যাইতে পারে, ধর নেক্সট প্রিভিয়াসের একটা কমন বাটন ধরছিলাম, কই যে এখানে নেক্সট প্রিভিয়াস, এখানে কাজ করতে পারি। ধরেন ওদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিব, আর টেক্সটের কালারটাকে আমি হোয়াইট করে দিব। ওকে, আর একটা বর্ডার আছে, বর্ডারটাকেও সরাই দিতে হবে, বর্ডার 0 করে দিলাম। বাস, নেক্সট প্রিভিয়াস। সো ধরেন এই স্টাইলটাই যদি আমি রাখতে চাই, এইটা নিয়ে যে কমনের এই জায়গাটাতে বসায় দিব। আসেন এই অ্যাক্টিভ কালারটাই এইখানে রাখি, রিলোড। খুব বেশি যদি মনে হয় যে ভাই খুব বেশি নিচে নামছে, আর একটু উপরে উঠাই দিতে পারেন আপনারা, টপ বটম থেকে কিছুটা উপরে উঠাই দিতে পারি আমরা। ওকে, বটম থেকে 0 না দিয়ে 10 বা 5 পিক্সেল, এইখান থেকে হচ্ছে বটম থেকে 5 পিক্সেল পরিমাণে সরাই দিচ্ছি। আচ্ছা, রাইট থেকে ওকে আরেকটু হচ্ছে 5 পিক্সেল সরাই দিচ্ছি। এবার স্ক্রিন অনুপাতে চাইলে আরও সুন্দর করে এটাকে আমরা মেনটেন করতে পারবো, বা মেনটেন করতে পারি, বা আরও যা যা করা লাগবে করবো আমরা এগুলো। সো এই ছিল আমাদের একটা কাস্টম স্লাইডার, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করে করলাম। তো ফার্স্টে আমরা ক্যারাসেলটা দেখলাম, আর সেটা ব্যবহার করেই আমরা আবার এখানে এই ইন্ডিকেটর বা আদার জিনিসগুলোকে কাস্টম করে ফেললাম। এবার কেউ যদি মনে করে আমি নেক্সট প্রিভিয়াস কথা না রেখে ফন্ট অপশন থেকে আইকন নিয়ে এসে এখানে বসাবো, গো অ্যাহেড, অন্য কোনো আইকন লাইব্রেরি বা যা মন চায় আপনি নিয়ে আসতে পারেন। ইভেন আপনার যদি মনে হয় ভাই আমি এখানে হচ্ছে সার্কেল সিম্বল দিব না, অন্য সিম্বল দিব, আপনার যা মন চায় আপনি এইবার এখানে এগুলো করতে পারবেন। ফান্ডামেন্টাল যে বিষয়টা ছিল, কোর যে বিষয়টা ছিল, সেটা এখন আপনারা আশা করি বুঝে গেছেন। ওকে, দেখা হবে আবার পরে ইনশাআল্লাহ।